হ্যালো এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। আশা করি আমার ক্লাস 12-এর সমস্ত স্টুডেন্টরা খুব ভালো আছো। আর তোমাদের আশা করি মনে আছে যে পরিবেশবিদ্যা থার্ড সেমিস্টারের এক্সামিনেশন কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকও হবে, এবং তার জন্য আমি তোমাদের কিন্তু চ্যাপ্টার 1-এর পুরোটা থেকে কিন্তু বই থেকে আমি কিন্তু প্রত্যেকটা পোর্শন যা যা তোমাদের পড়তে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখোনি তারা চটপট গিয়ে ভিডিওটা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে আসো, এবং যারা দেখে নিয়েছো অলরেডি তাদের জন্য বলি, আমি এই লেসন চ্যাপ্টার 1 থেকে পুরো 1.1 থেকে এই যে রয়েছে 1.7.3 মানে অ্যান্ডারসন চক্র, তার উপর অল ওভার একটা এমসিকিউ কোশ্চেনে আমি একটা নোটস বানিয়েছি। এটা তোমাদের কাছে একটা সাজেশন হিসেবে কাজে আসবে, এবং এখান থেকে সবাই খাতা বই নিয়ে বসে পড়ো, প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করবে, এবং সবকটা এমসিকিউ যা যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এখানে বাস্তুবিদ্যা নীতিসমূহ চ্যাপ্টার 1 যে লেসন নাম্বার 1 রয়েছে পরিবেশবিদ্যা, আমি এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি এখানে ধরে ধরে কিন্তু 1.2 এর ওপর কী কী কোশ্চেন, 1.3 এর ওপর কী কী কোশ্চেন, এইভাবে পার্ট ওয়াইজ কোশ্চেন লিখে দিয়েছি। তো লক্ষ্য করো, ফার্স্ট কোশ্চেন, ইকোলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত? ঐকস অর্থাৎ হোম অর্থাৎ বাসস্থান, এবং লোগোস অর্থাৎ স্টাডি অর্থাৎ জ্ঞান। ঐকোলজিক শব্দটি প্রথম কে কবে প্রথম প্রয়োগ করেছিলেন? জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দ। ইম্পর্টেন্ট আছে, আর্নস্ট হেকেলের নাম কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে নেবে। আধুনিক বাস্তুবিদ্যার জন্য কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজ্ঞানী ওডমকে বলা হয়, এবং বাস্তুবিদ্যার জনক অর্থাৎ ফাদার অফ ইকোলজি কিন্তু বলা হয় তাকে জার্মান বিজ্ঞানী ও অভিযাত্রী আলেকজান্ডার ভন হামবোল্টকে। এই আধুনিক বাস্তুবিদ্যার জনক এবং বাস্তুবিদ্যার জনক এই দুটো নাম কিন্তু ভালো করে মনে রাখবে। এই 3 আর 4 দাগের কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো, ইকোলজি কি, এটা তো বই থেকে তোমরা দেখে নিয়েছো, তোমাদের দেখানো আছে আগের ভিডিওতে। নেক্সট দেখো 6 দাগেটা, অর্টিকোলজি ও সিনিকোলজি কি? যখন একক জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন করে তখন তাকে অর্টিকোলজি, এবং কোনো বাসস্থানে বিভিন্ন জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়নকে বলা থেকে সিনিকোলজি। ইকোলজির সাংগঠনিক স্তর কী কী হয়? জীব, পপুলেশন থেকে কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার, সমগ্র জীবমণ্ডল। মানে জীব, একটা জীব, এবার অনেকগুলো জীব যুক্ত হলে পপুলেশন, অনেকগুলো পপুলেশন যুক্ত হলে কমিউনিটি, অনেকগুলো কমিউনিটি যুক্ত হলে ইকোসিস্টেম, আবার অনেকগুলো ইকোসিস্টেম যুক্ত হলে তৈরি হয় বায়োস্ফিয়ার, যেটাকে আমরা বলি সমগ্র জীবমণ্ডল। মাথায় রাখতে হবে, বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হিসেবে কিন্তু জীবকে বলা হয়, একক জীবকে বলা হয়, এবং বাস্তুবিদ্যার সর্বোচ্চ একক হিসেবে কিন্তু বায়োস্ফিয়ার অর্থাৎ সমগ্র জীবমণ্ডলকে বোঝানো হয়। নেক্সট লক্ষ্য করো, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কি? পরিবেশের মধ্যে জীবজ ও অজীবজ উপাদানের পারস্পরিক ও পরিবেশের সঙ্গে সংগঠিত ক্রিয়াকলাপকে বলা হয় তাই কিন্তু ইকোসিস্টেম বাস্তুতন্ত্র। এবার যদি কারো ডাউট মনে থাকে, ইকোসিস্টেম আর ইকোলজির মধ্যে একটা বেসিক পার্থক্য বলেছিলাম। কি বলেছিলাম? ইকোলজি মানে জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক, আর ইকোসিস্টেম মানে জীব জড় দুজনের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, সেটাকে বলছি আমরা ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র। এইভাবে কিন্তু তোমরা ইকোলজি আর ইকোসিস্টেম কিন্তু বুঝতে সুবিধা হতে পারে। পার্থিব ল্যান্ডস্কেপের স্তরসমূহ কী কী রয়েছে? লিথোস্ফিয়ারকে বলা হয় শিলামণ্ডল, অ্যাটমসফিয়ার যেটাকে আমরা বলি বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার যেটাকে বলছি জলমণ্ডল, বায়োস্ফিয়ার যেটাকে আমরা বলছি জীবমণ্ডল। নেক্সট লক্ষ্য করো, ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের জনক কাকে বলা থাকে? সেটা বলা হয় ফ্রেডরিক ল ওমস্টেডকে। আর পাখির মহাদেশ অর্থাৎ দ্য বার্ড কন্টিনেন্ট কিন্তু মহাদেশকে বলা হয়ে থাকে, অ্যান্সার কিন্তু অলওয়েজ হবে দক্ষিণ আমেরিকা মহাদেশকে কিন্তু পাখির মহাদেশ বা দ্য বার্ড কন্টিনেন্ট বলা হয়ে থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো স্টার মার্কস দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে, তো সবাই দাগ দিয়ে নেবে। নেক্সট লক্ষ্য করো, ফাদার অফ বায়োজিওগ্রাফি অর্থাৎ জৈব ভূগোলকের জনক কাকে বলে? অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। যেগুলো জনক দিয়ে বোঝাবে যে বাস্তুবিদ্যার জনক কাকে বলে, জৈব ভূগোলকের জনক কাকে বলে, এগুলো কিন্তু অতি অবশ্যই দেখে রাখবে, নামগুলো গুরুত্বপূর্ণ। দেখো, ভারতীয় উপমহাদেশে কোন ভৌগোলিক অঞ্চল দেখা যায়? ওরিয়েন্টাল অঞ্চল। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে যে আমাদের ভারতবর্ষে কিন্তু কোনটা দেখা যায়, দাগ দিয়ে নেবে। নেক্সট দেখো, বৃহত্তম প্রাণী ভৌগোলিক অঞ্চল কাকে বলা হয়? প্যালিআর্কটিক অঞ্চলকে, এবং ক্ষুদ্রতম প্রাণী ভৌগোলিক অঞ্চলে বলা হয় আন্টার্কটিক অঞ্চলকে। জীবমণ্ডলের সমস্ত শক্তির উৎস কাকে বলে? সূর্যকে। বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কে কবে প্রণয়ন করেন? এডওয়ার্ড ওয়েজ 1875 খ্রিস্টাব্দে। বায়োস্ফিয়ার শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত? বায়োস অর্থাৎ লাইফ অর্থাৎ জীবন, এবং স্ফেরিয়া অর্থাৎ স্পিয়ার অর্থাৎ স্তর। নেক্সট লক্ষ্য করো, 18 দাগে যে প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে কবে প্রণয়ন করেন? এই যে টেন্সলি 1935 খ্রিস্টাব্দ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নে কিন্তু সবাই দাগ দিয়ে নেবে। শক্তির প্রবাহ সর্বদা একমুখী। পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক হলো বায়োম অর্থাৎ বায়োমস, এবং বায়োম শব্দটি প্রথম কি ব্যবহার করেন? ফ্রেডরিক ই ক্লেমেন্টস এই বায়োম শব্দটি প্রথম কি ব্যবহার করেন? এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই দাগ দিয়ে নেবে।
নেক্সট লক্ষ্য করো 1.3-তে চলে এলাম অর্টিকোলজি ও সিনিকোলজি। দেখবে টপিক ওয়াইজ আমি কিন্তু প্রত্যেক কটা অ্যান্সার দিচ্ছি, তো লক্ষ্য করবে। অর্টিকোলজি কি? একক জীব প্রজাতির বাস্তুবিদ্যা অধ্যয়নকে অর্টিকোলজি, এবং সিনিকোলজি কোনো বাসস্থানে বিভিন্ন জীব প্রজাতির বাস্তুবিদ্যা অধ্যয়নকে সিনিকোলজি বলা হয়। দেখো আমরা 1.4-এ চলে এসেছি, বাস্তুতন্ত্রের গঠন ও কাজ। এখান থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ লক্ষ্য করো, যেমন ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন? এজি ট্যান্সলে, যেটা বললাম যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইকোসিস্টেম বাস্তুতন্ত্র কি? পরিবেশের মধ্যে জীবজ ও অজীবজ উপাদানগুলি পারস্পরিক ও পরিবেশের মধ্যে সংগঠিত ক্রিয়াকলাপকে বলে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র। শক্তি প্রবাহ সর্বদা একমুখী, যেখানেতে কিন্তু কী ধারণ অবস্থা পরপর থাকে, এটা কিন্তু অতি অবশ্যই দেখে রাখবে। উৎপাদক, তারপর থাকে খাদক, তারপর থাকে বিয়োজক। এবার এগুলোর মধ্যে কি ভোজী, এগুলো কিন্তু জেনে রাখা খুব দরকার। অর্থাৎ উৎপাদক যেমন স্বভোজী মানে যে নিজে থেকে খাবার তৈরি করতে পারে। খাদককে বলা হচ্ছে পরভোজী, মানে যে ভোজনের জন্য পরের ওপর নির্ভর করে থাকছে। এবং বিয়োজক মৃতজীবী, মানে যে জীবেরা কিন্তু মৃত জীবদেহের ওপর নির্ভরশীল খাদ্য পুষ্টি মেটানোর জন্য, তাদেরকে বলা থেকে বিয়োজক। তো লক্ষ্য করো, উৎপাদক স্বভোজী কাদের বলা হয়? সকল উদ্ভিদ, যে কোনো প্রত্যেক কটা উদ্ভিদ যারা কিন্তু সালোক সংশ্লেষ করতে সক্ষম, প্রত্যেক কটা উদ্ভিদকে কিন্তু আমরা বলছি স্বভোজী উৎপাদকের ক্ষেত্রে। খাদককে দেখো আমরা জানি 4টে ভাগে ভাগ করি: প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক। মাথায় মনে রাখবেন, প্রাথমিক খাদ্য কিন্তু সবসময় তৃণভোজী অর্থাৎ হাড়বিবর হয়ে থাকে, যেমন হরিণ, গরু এই ধরনের। গৌণ খাদক কিন্তু সবসময় মাংসাশী অর্থাৎ কার্নিভোর হয়ে থাকে, এবং সর্বভুক প্রাণী মানে যারা সমস্ত কিছু খেয়ে থাকে তাদেরকে বলা হয় কিন্তু সর্বভুক বা অমনিভোর। প্রগৌণ খাদ্য কিন্তু সবসময় মাংসাশী প্রাণী হয়ে থাকে, যেমন কার্নিভোর। আর সর্বোচ্চ খাদক মানে যারা সমস্ত কিছু খেয়ে হজম করতে সক্ষম, যেমন মানুষ, কাক, ভল্লুক, হাঙর, কুমির, আমরা কিন্তু সমস্ত কিছুই হজম করতে সক্ষম, তাই আমাদের সর্বোচ্চ খাদকে রাখা হয়। এবং বিয়োজককে দেখো কী কী উদাহরণ হিসেবে বলাতে পারে: ব্যাকটেরিয়া, ছত্রাক, কেঁচো, এরা কিন্তু সবাই কিন্তু মৃত জীবদেহের উপর নির্ভরশীল। ঠিক আছে, মৃত জীবদেহ বলতে শুধু মৃত প্রাণী দেহ নয়, মৃত উদ্ভিদ দেহের উপরেও নির্ভরশীল। বুঝতে পারছি, সেটাকে বলছি আমরা কি? বিয়োজক লক্ষ্য করো 2টি ভাগে বিভক্ত। একটাকে বলা হয় মাইক্রো কনজিউমার, যাকে বলা হয় অনুখাদক। ঠিক আছে, মানে যারা মাইক্রো মানে ছোট ছোট পরিমাণে, মানে ছোট ছোট খাবার খেয়ে থাকে প্রাণীদের, আর হচ্ছে কি মানে ছোট ছোট মৃত উদ্ভিদ বা প্রাণীদের খেয়ে থাকে। আর ম্যাক্রো কনজিউমার মানে বৃহৎ খাদক। বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো পুকুরের বাস্তুতন্ত্র। পুকুরের বাস্তুতন্ত্র কি কি রয়েছে দেখো: উৎপাদক থেকে প্রাথমিক খাদক, থেকে গৌণ খাদক, থেকে প্রগৌণ খাদক হয়ে বিয়োজক শেষে। তো উৎপাদকে কী কী কাজ করে? পুকুরের বাস্তুতন্ত্র শুধুমাত্র নয়, এরপর আরও অনেক কটা বিভিন্ন পরিবেশের আমি বাস্তুতন্ত্র দেখাবো এবং তার ছক দেখাবো। সেখানেতে উৎপাদক, প্রাথমিক খাদক বা গৌণ খাদক হিসেবে কে কে কিন্তু কাজ করছে এগুলো কিন্তু দেখে রাখা খুব গুরুত্বপূর্ণ। যেমন উৎপাদক হিসেবে দেখো পুকুরের বাস্তুতন্ত্রে কে কাজ করছে? শ্যাওলা, কচুরিপানা, ফাইটোপ্ল্যাঙ্কটন। আমি নেক্সট একটা কিছুক্ষণ পরেই টপিকটাতে যাব, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন যে লিখেছি এগুলো কি, আমি এগুলো ডিটেলসে কিন্তু আমি লিখেছি, আমি একটুনি বাদিয়ে বোঝাচ্ছি। প্রাথমিক খাদ্যকে দেখো কী কাজ করছে? জুপ্ল্যাঙ্কটন, জলজ কীটপতঙ্গ, কার্প জাতীয় মাছ, পতঙ্গের লার্ভা। গৌণ খাদক হচ্ছে ছোট মাংসাশী মাছ, প্রগৌণ খাদক হচ্ছে বড় মাংসাশী মাছ, এবং বিয়োজকে কিন্তু কাজ করে থাকে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া। এইভাবে প্রত্যেক কটা গৌণ খাদক, প্রগৌণ খাদক বা বিয়োজকে কে কে কাজ করছে এগুলো কিন্তু দেখে রাখা কিন্তু ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু ছক করে পড়লে মনে থাকবে ভালো, তার জন্যই ছকগুলো সবাই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট লক্ষ্য করো বনের বাস্তুতন্ত্র, যেটা কিন্তু 1.5.1-এও কিন্তু ছোট করে বনের বাস্তুতন্ত্র দেওয়া আছে, তো সেটাকে দুটোকে একসঙ্গে আমি লিখে দিয়েছি। উৎপাদক থেকে প্রাথমিক খাদক, থেকে গৌণ খাদক, থেকে প্রগৌণ খাদক, থেকে বিয়োজক। যেখানে উৎপাদক হিসেবে কাজ করে ছোট বড় সকল প্রকার সালোক সংশ্লেষকারী উদ্ভিদসমূহ। প্রাথমিক খাদ্যকে দেখো বিভিন্ন প্রকার তৃণভোজী প্রাণী, গৌণ খাদ্যকে দেখো ছোট মাংসাশী প্রাণী, প্রগৌণ খাদ্যকে দেখো বড় মাংসাশী প্রাণী, আর বিয়োজকে ব্যাকটেরিয়া, ছত্রাক আর কেঁচো। পৃথিবীতে সকল শক্তির উৎস কি? সূর্য। সালোক সংশ্লেষ প্রক্রিয়া, আশা করি সবাই জানো সালোক সংশ্লেষ উদ্ভিদের কিন্তু খাদ্য তৈরি করাটা প্রক্রিয়া, যেটা পাতায় কিন্তু সম্পন্ন করে থাকে। ঠিক আছে, এখানে উদ্ভিদ তার নিজের জন্য কি খাদ্য তৈরি করে? গ্লুকোজ। আশা করি সবাই জানো গ্লুকোজকে কিন্তু আমরা কি দিয়ে বোঝাই? C6H12O6, এটা কিন্তু গ্লুকোজের কেমিক্যাল
ফর্মুলা। ওকে, আচ্ছা, এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ সৌরশক্তি বা আলোক শক্তি যেটা, সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং পরবর্তীকালে রাসায়নিক শক্তি কিন্তু শৈতিক শক্তি রূপে বিভিন্ন প্রাণীদেহে কিন্তু শক্তি প্রবাহ হয়ে থাকে। আমি শক্তি প্রবাহ নিয়ে এরপরে এগোবো, তখন বোঝাবো। নেক্সট দেখো 1.5 বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে প্রকার বেশ সেটা কিন্তু জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। যেখানে বাস্তুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল এবং কৃত্রিম অর্থাৎ আর্টিফিশিয়াল। এই প্রাকৃতিককে কিন্তু আমরা দেখো দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্থলজ যেটাকে বলছি টেরেস্ট্রিয়াল, এবং জলজ যেটাকে বলছি অ্যাকোয়াটিক। আচ্ছা, কৃত্রিম অর্থাৎ আর্টিফিশিয়াল বাস্তুতন্ত্র কিন্তু কোনটাকে বলা হয়, এর যথা হিসেবে কিন্তু লিখে রাখতে পারো, কৃত্রিমে কিন্তু বলা হয়ে থাকে অ্যাকোয়ারিয়াম। আমরা যে অ্যাকোয়ারিয়াম মানে আমরা দেখবে বাড়িতে অনেকে একটা কাঁচের জারের ভেতরে মাছকে পুরে একটা জলজ কৃত্রিম একটা বাস্তুতন্ত্র তৈরি করার চেষ্টা করি, যেখানে মাছেদের থাকতে দিই আমরা, সেটাকে বলি আমরা অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়াম কিন্তু কৃত্রিম আর্টিফিশিয়াল একটা বাস্তুতন্ত্র হিসেবে একটা সুন্দর উদাহরণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, দাগ দিয়ে নিও। আচ্ছা, প্রাকৃতিকের মধ্যে দুটো ভাগ, স্থলজ অর্থাৎ টেরেস্ট্রিয়াল, একটা জলজ অর্থাৎ অ্যাকোয়াটিক। স্থলজের মধ্যে কী কী ভাগ রয়েছে দেখো, বন, মরু, তৃণভূমি, পার্বত্য। এখানে এই বনের উপর যে পার্ট, এই বনের পার্টটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি। নেক্সট লক্ষ্য করো, মিঠা জল, মোহনার এবং সামুদ্রিক, এই তিনটে জলজের মধ্যে ভাগ রয়েছে। যেখানে মিঠা জলের মধ্যে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ ভাগ। একটাকে বলছি আমরা স্থির অর্থাৎ আবদ্ধ জলের বাস্তুতন্ত্র, যেটাকে আমরা লেন্টিক বলা হয়ে থাকে, আর প্রবহমান জল যেটাকে বলে লোটিক। এই লেন্টিক আর লোটিক বাস্তুতন্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ, তাই স্টার মার্ক দিয়ে রেখেছি, তোমরাও করে নিও। আর যে জলাভূমি। নেক্সট লক্ষ্য করো 1.5.2 তৃণভূমি বাস্তুতন্ত্র। উৎপাদক, প্রাথমিক খাদ্য, গৌণ খাদ্য, প্রগৌণ খাদ্য, বিয়োজক। উৎপাদক হিসেবে বিভিন্ন রকমের ঘাস, আগাছা, গুল্ম, উদ্ভিদ। প্রাথমিক খাদ্য হিসেবে বিভিন্ন তৃণভোজী প্রাণী। গৌণ খাদ্য হিসেবে ছোট মাংসাশী প্রাণী। প্রগৌণ খাদ্য হিসেবে বিভিন্ন শিকারী প্রাণী যেমন বাঁশ, শকুন, এবং বিয়োজকে ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস কাজ করে থাকে। এছাড়া নেক্সট দেখে যেটা বললাম, যেখানে লেন্টিক আর লোটিক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে, লেন্টিক বলতে স্থিরকে বোঝাচ্ছি, আর লোটিক বলতে কিন্তু আমরা প্রবহমান যে জল, সেই বাস্তুতন্ত্র কিন্তু বোঝাচ্ছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, সবাই দাগ দিয়ে নেবে। লেন্টিক ইকোসিস্টেম বা স্থির মিঠা জলের বাস্তুতন্ত্র, যেমন কি পুকুর, হ্রদ ও জলাভূমির বাস্তুতন্ত্রকে আমরা কিন্তু স্থির মিঠা জলের বাস্তুতন্ত্র বা ল্যান্টিক ইকোসিস্টেমের মধ্যে বলতে পারি। কী উৎপাদকে কাজ করে, ফাইটোপ্ল্যাঙ্কটন, শৈবাল। প্রাথমিক খাদ্যকে কাজ করে জুপ্ল্যাঙ্কটন, পতঙ্গের লার্ভা। গৌণ খাদ্যকে ছোট মাংসাশী মাছ। প্রগৌণ খাদ্যকে বড় মাংসাশী মাছ। সর্বোচ্চ খাদ্যকে সারস পাখি, মেছো কুমির, আর বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক। নেক্সট লক্ষ্য করো, আমরা এখানে প্ল্যাঙ্কটনের কথা বলছিলাম, যে বা প্ল্যাঙ্কটনটা কী, বা ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন যে বলছিলাম, জিনিসটা কী সেটা একটু আলোচনা করি। প্ল্যাঙ্কটন জিনিসটা কি, জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীকে কিন্তু বলা হয়ে থাকে কি প্ল্যাঙ্কটন। ওকে, তো প্ল্যাঙ্কটন কিন্তু লক্ষ্য করো যেখানে দু টাইপের হয়ে থাকে, একটা হলো ফাইটোপ্ল্যাঙ্কটন এবং অপর একটা হলো জুপ্ল্যাঙ্কটন। দেখো, জলে ভাসমান যে ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ ওই গোষ্ঠী, সেটাকে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলি। আর জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক যে প্রাণী গোষ্ঠী, সেটাকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলে থাকি। যেমন কি ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে পড়ে শৈবাল, ডায়াটম, ঠিক তেমনি জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পড়ে ডাফনিয়া, বিভিন্ন আদ্য প্রাণী, সাইক্লপস, ক্লাস্ট্রিসিয়ান লার্ভা ইত্যাদি। ঠিক আছে, এখানে এই প্ল্যাঙ্কটনের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ছাড়াও আরও কটা প্রশ্ন যেগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। যেমন লক্ষ্য করো, নেকটন, গভীর জলে বসবাস করে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম প্রাণীদের বলা হয় নেকটন, যেমন মাছ, চিংড়ি ইত্যাদি। আর বেন্থস, যে সকল সামুদ্রিক জীবগোষ্ঠী জলাশয়ের তলদেশে মাটিতে বসবাস করে তাদেরকে বলা হয় বেন্থস, যেমন শামুক, ঝিনুক, মিঠা জলের স্পঞ্জ ইত্যাদি। এখানে কিন্তু কোনটাকে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন বলে তার উদাহরণ, নেকটন, বেন্থস কোনগুলোকে বলছে তার উদাহরণ। এগুলো কিন্তু সবকটা 1 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অতি অবশ্যই কিন্তু এগুলো দেখে রাখবে। নেক্সট লক্ষ্য করো, আমরা কিছুক্ষণ আগে লেন্টিক যে ইকোসিস্টেম সেটা বোঝালাম, এবার দেখো লোটিক ইকোসিস্টেম বোঝাবো, যেটা হচ্ছে প্রবহমান মিঠা জলের বাস্তুতন্ত্র। উৎপাদকে এখানে কাজ করে শৈবাল, ফাইটোপ্ল্যাঙ্কটন, জলজ উদ্ভিদ, জলজ ঘাস। প্রাথমিক খাদ্যকে দেখো জুপ্ল্যাঙ্কটন, ব্যাঙ, ছোট শাকাশি মাছ, কচ্ছপ, কাঁকড়া, শামুক। গৌণ খাদ্যকে লক্ষ্য করো বিভিন্ন মাংসাশী মাছ, যেমন ক্যাটফিশ, মাংসাশী শামুক। প্রগৌণ খাদ্যকে দেখো বড় মাংসাশী মাছ, মেছো কুমির থাকে, এবং বিয়োজক হিসেবে ব্যাকটেরিয়া, ছত্রাক, কর্করভোজী ক্ষুদ্র প্রাণীকে বোঝানো হয়। এই যে এবার একটা ওয়ার্ড দেখো চলে এলো, কর্করভোজী। এই ওয়ার্ডটা কি, এটা নিয়েও আমি একটুখানি পরেই আমি তোমাদের কাছে আলোচনা করব, তখন বোঝাচ্ছি।
ডিটেলসে। তো লক্ষ্য করতে দেখো মোহনার বাস্তুতন্ত্র, এখানে দেখো উৎপাদকে কিন্তু মোহনার বাস্তুতন্ত্র মানে মোহনা জাতীয় যে অঞ্চল সেখানে কিরম ধরনের বাস্তুতন্ত্র থাকেই, মানে সেখানে উৎপাদকে কে কাজ করে, প্রাথমিক খাদ্য কি কাজ করে, সেই প্রত্যেক কটা পার্ট কিন্তু আমি এখানে আলোচনা করছি। যেমন দেখো উৎপাদকে ফাইটোপ্ল্যাঙ্কটন, ভূমিতলের বা সামুদ্রিক ঘাস সেগুলো কাজ করে। প্রাথমিক খাদ্য গ্রুপে দেখো জুপ্ল্যাঙ্কটন, সমুদ্র শসা, সি আর্চিন এরা কাজ করে। এই সি সমুদ্র শসা কিন্তু সি কিউকাম্বার বলা হয়ে থাকে ইংলিশে, মাথায় রাখবে। গৌণ খাদ্য হচ্ছে ছোট মাংসাশী মাছ, বুলফিশ। প্রগৌণ খাদ্য হিসেবে বড় মাংসাশী প্রাণী, হাঙর, তিমি, কুমির এবং বিয়োজক হিসেবে ব্যাকটেরিয়া, ছত্রাক, কর্করভোজী বিয়োজক এরা কাজ করে। এখানে যে কোশ্চেনগুলো মনে রাখতে হবে যে দেখো পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদনশীল পরিবেশের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই মোহনার বাস্তুতন্ত্র, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইকোটোন। ইকোটোনটা কি, এটাও কিন্তু পরীক্ষার সময় আসে, এটাও কিন্তু কানেক্টেড। লক্ষ্য করো দুটো বায়োমের মধ্যবর্তী বা প্রান্তীয় অঞ্চল বা দুটি বাস্তুতন্ত্রের মধ্যে সীমারেখা অঞ্চল সেটাকে বলা হয় কি ইকোটোন। যেমন কি এই যে মোহনার যে মিঠা জল এবং লবণাক্ত জলের যে মাঝের অঞ্চল সেটাকে কিন্তু ইকোটোন হিসেবে কাজ করছে, কারণ মোহনার মিঠা জল আর লবণাক্ত জল একটা জায়গায় গিয়ে মিশছে, তার যে তাহলে সীমারেখা যেটা কাজ করে সেই সীমারেখার জায়গাটাকে আমরা ইকোটোন বলছি। তাই এই দুটো এলাকার মাঝের অংশটাকে কি বলা হচ্ছে ইকোটোন, বলতে পারছি। নেক্সট লক্ষ্য করো সমুদ্রের বাস্তুতন্ত্র বা ম্যারিন ইকোসিস্টেম, এখানে উৎপাদকে সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক ঘাস, ফাইটোপ্ল্যাঙ্কটন। প্রাথমিক খাদ্যকে লক্ষ্য করো জু প্ল্যাঙ্কটন, জেলিফিশ। গৌণ খাদ্যকে সার্ডিন, টুনা মাছ, তারা মাছ, কাঁকড়া, পেঙ্গুইন, চিংড়ি। প্রগৌণ খাদ্যকে হাঙর, তিমি, শিল মাছ এবং বিয়োজকে ব্যাকটেরিয়া, ছত্রাক, কর্করভোজী প্রাণী। দেখো বাস্তুতন্ত্রের মধ্যে বৃহত্তম বাস্তুতন্ত্রের নামই হলো কিন্তু সমুদ্রের বাস্তুতন্ত্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, জেনে রাখবে। নেক্সট দেখো মরুভূমি বাস্তুতন্ত্র, এখানে উৎপাদক হিসেবে বিভিন্ন জেরোফাইট গোষ্ঠীভুক্ত মরু উদ্ভিদ এবং অ্যালোভেরা। মাথায় রাখবে যে কী বলে মরুভূমিতে যে সমস্ত প্রাণী কিন্তু বসবাস করে, যে সমস্ত উদ্ভিদ কিন্তু বসবাস করে, প্রত্যেক কটা উদ্ভিদ কিন্তু জেরোফাইট গোষ্ঠীভুক্ত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। ধরো প্রশ্ন করো পরীক্ষার সময় যে মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদেরা বসবাস করে তারা কোন গোষ্ঠীভুক্ত, বা ধরো অ্যান্সার দিয়ে ধরো বললো ক্যাকটাস বা ফনিমোনো সেটি কোন গোষ্ঠীভুক্ত, তখন কিন্তু অ্যান্সার হবে কি জেরোফাইট গোষ্ঠীভুক্ত। তার জন্য কিন্তু কোশ্চেনগুলো দেখে রাখবে। নেক্সট দেখো প্রাথমিক খাদ্যকে তৃণভোজী প্রাণী, উট, ক্যাঙ্গারু, ইঁদুর। তারপর গৌণ খাদ্যকে গিরগিটি, রাটল স্নেক। প্রগৌণ খাদ্যকে দেখো বাজ, চিতা, পেঁচা আর বিয়োজকে ব্যাকটেরিয়া, ছত্রাক। নেক্সট লক্ষ্য করো জলাভূমির বাস্তুতন্ত্র, লক্ষ্য করো উৎপাদকে ফাইটোপ্ল্যাঙ্কটন, পদ্ম, শালুক। আর প্রাথমিক খাদ্যকে জুপ্ল্যাঙ্কটন, শামুক, ঝিনুক। গৌণ খাদ্যকে ছোট মাংসাশী মাছ, হাঁস। প্রগৌণ খাদ্যকে মাংসাশী পাখি, শিয়াল, কুমির। আর বিয়োজকে ব্যাকটেরিয়া, ছত্রাক কাজ করে থাকে। এখানে যেটা মাথায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উভচরদের শেষ আবাসস্থল কোথায় অবস্থান করে। উভচরদের শেষ আবাসস্থল কিন্তু বলা হয় কাকে, জলাভূমিকে। মাথায় রাখবে একটা যে জিনিস সেটা হচ্ছে এজ এফেক্ট। এই এজ এফেক্ট কাকে বলে, লক্ষ্য করো দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর বৈচিত্র্যময় জীবগোষ্ঠীর যে উদ্ভব ঘটে। বৈচিত্র্যময় মানে ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর অ্যাভেলেবল দেয়ার, তার জন্য এই ঘটনাটাকে কী বলা হচ্ছে এজ এফেক্ট। ওকে, ইকোসিস, কোনো ইকোসিস্টেম থেকে অন্য কোনো ইকোসিস্টেমে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে নতুন ইকোসিস্টেমে মানিয়ে নিচ্ছে তাকে কিন্তু বলা হচ্ছে ইকোসিস। এই প্রসেসটাকে কী বলা হচ্ছে ইকোসিস, এগুলো কিন্তু লক্ষ্য করবে। নেক্সট দেখো 1.6 বাস্তুতন্ত্রের সংযোগসমূহ এবং তাদের বৈশিষ্ট্য ও গুরুত্ব। ডেট্রিটাস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বিয়োজক দ্বারা বিয়োজিত বা পচন হয়ে যে জৈব বস্তু তৈরি করে তাকে ডেট্রিটাস বা কর্কর বলে। দেখো কিছুক্ষণ আগে আমরা এখানে কিন্তু কর্করভোজী বিয়োজক পড়লাম, এখানে তোমাদের মনে প্রশ্ন এসেছিল কর্কর জিনিসটা কি, দেখো সেই কর্কর জিনিসটাই কি সেটাই কিন্তু এখানে বোঝানো। দেখো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মানে ধরো কোনো প্রাণী মারা গেছে বা কোনো উদ্ভিদের পচা অংশ আমরা মাটিতে ফেলে দিয়েছি, সেটাই বিয়োজকেরা কী করবে, বিয়োজিত করবে মানে পচন করবে, পুঁচিয়ে দেবে। পচনের ফলে যে জৈব বস্তুটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কী বলছি, ডেট্রিটাস বা কর্কর, বলতে পারছি। আর এখানে দেখো লেখা আছে কর্কর ভোজী বিয়োজক, তাহলে কর্কর একটা হচ্ছে ধরো অ্যানিমাল ওয়েস্টেজ বা একটা হচ্ছে প্ল্যান্ট ওয়েস্টেজ, সেটাকে ভোজন করছে যে বিয়োজক, বলতে পারছি, তাই সেটা কর্করভোজী বিয়োজক কিন্তু বিয়োজকের মধ্যে অন্তর্ভুক্ত, মৃতজীবী তার জন্য, বলতে পারছি। আচ্ছা নেক্সট দেখো ডেট্রিভোর, যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র খাদক বিয়োজক দ্বারা জীবেদের বিয়োজিত অবশিষ্টাংশ অর্থাৎ ডেট্রিটাস অর্থাৎ কর্কর ভক্ষণ করে তাদেরকে ডেট্রিভোর বা কর্করভোজী বলা হয়। দেখো কি যে বুঝলাম কর্করভোজী কাকে বলে, মানে ডেট্রিটাসকে যে খাচ্ছে তাকে বলছে ডেট্রিভোর। যেমন কি কি কেঁচো, শামুক ইত্যাদি। এই ডেট্রিটাস আর ডেট্রিভোর এই দুটো পোর্শন কিন্তু
ইম্পর্টেন্ট আছে, সবাই কিন্তু এটা ভালো করে দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ ডেট্রিটাস আর ডেট্রিভোর, ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, সবাই দাগ দিয়ে নিও। নেক্সট লক্ষ্য করো এখানে 1.6.1 অর্থাৎ খাদ্য শৃঙ্খল কত রকমের হয়ে থাকে লক্ষ্য করো। খাদ্য শৃঙ্খল 3 প্রকারের হয়ে থাকে, গ্রেজিং বা শিকারজীবী খাদ্য শৃঙ্খল, একটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, আর একটা ডেট্রাস বা কর্কট খাদ্য। দেখো নাম শুনে তোমরা বুঝতে পারবে, দেখো প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলের বিষয়ে একটু ছোটো করে ডিটেলসে আলোচনা করেছি। গ্রেজিং বা শিকারজীবী খাদ্য শৃঙ্খল জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। দেখো যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে শুরু করে খাদ্যকে শেষ হয় তাদেরকে গ্রেজিং বা শিকারজীবী কিন্তু খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। যেমন কোন অঞ্চলে দেখা যায়, দেখো তৃণভূমি অঞ্চলে এই খাদ্য শৃঙ্খল দেখা যায়, যেমন ঘাস ও অন্যান্য উদ্ভিদ উৎপাদক হিসেবে কাজ করে। তাকে কি খাচ্ছে, যে ঘাস ফড়িং যে প্রাথমিক খাদ্যগ্রুপে কাজ করছে, এই ঘাস ফড়িংকে কি খাচ্ছে ব্যাঙ যে গৌণ খাদ্যগ্রুপে কাজ করছে, তারপর ব্যাঙকে খাচ্ছে সাপ, তাই সাপ হলো এখানে প্রগৌণ খাদক, আর সাপকে খাচ্ছে বাজ পাখি, তাই বাজ পাখি এখানে সর্বোচ্চ খাদক হয়ে শেষ করছে। বুঝেছো, তার সর্বোচ্চ খাদকে শেষ হলো আর উৎপাদক দিয়ে শুরু হলো, তার জন্য এটা গ্রেজিং বা শিকারজীবী খাদ্য শৃঙ্খল। এরকম খাদ্য শৃঙ্খল দেখো বনভূমিতেও লক্ষ্য করা যায়, পুকুরেও কিন্তু লক্ষ্য করা যায়। এ মাথায় রাখতে হবে প্রাথমিক শক্তির উৎস হিসেবে কিন্তু সবসময় এখানে সূর্যই কাজ করছে। নেক্সট লক্ষ্য করো পরজীবী খাদ্য শৃঙ্খল, সেটা কি? দেখো যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে পরজীবী জীবের শেষ হয়, কিন্তু যারা বৃহৎ জীবকে হত্যা না করে তাদের দেহ থেকে খাদ্য গ্রহণ করে তাদের পরজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়। দেখবে কিছু কিছু পরজীবী রয়েছে যারা বৃহৎ জীবকে কিন্তু হত্যা করে তাদের থেকে পুষ্টি গ্রহণ করে, কিন্তু এক্ষেত্রে এমন কিছু কী হলে পরজীবীর কথা বলা হচ্ছে যারা কিন্তু বৃহৎ জীবকে হত্যা করছে না করেই কিন্তু তাদের দেহ থেকে খাদ্য মানে পুষ্টি গ্রহণ করছে। কীরকম দেখো বোঝাচ্ছি, যেমন দেখো সবুজ উদ্ভিদ যারা উৎপাদক হিসেবে কাজ করে, এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে গরুকে কিন্তু এখানে প্রাথমিক খাদ্য রূপে তাই বোঝানো হয়। এবার গরুর শরীরে কিন্তু এক ধরনের চ্যাপ্টা কৃমি অবস্থান করে, যেটাকে বলা হয় কি টেনিয়া সাজিনাটা। এবার বিজ্ঞানসম্মত নাম মানে বারবার বলেছি যে হচ্ছে গিয়ে যে বিজ্ঞানসম্মত নাম সবসময় কিন্তু আমরা যেহেতু হচ্ছে গিয়ে ল্যাটিন ভাষায় লিখতে হয়, তো তার জন্য আমার তো এখানে নর্মাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লিখি, ল্যাটিন ভাষায় কী নাম হয় এরকম একটু ব্যাঁকা টাইপের হয়ে থাকে, আমরা তো সেভাবে লিখতে পারি না, তো তার জন্য লিখে আমাদের সবসময় আন্ডারলাইন করতে হয়। আশা করি সবাই এগুলো জানো, ক্লাস 9-10 আমরা এগুলো কিন্তু বইতে পড়েছি। তো সায়েন্টিফিক নেম মানে মাথায় রাখতে হবে, আমাকে আন্ডারলাইন দিয়ে লিখতে হবে। টিনিয়ার যেমন টিটা আমাকে ক্যাপিটাল রাখতে হবে, কিন্তু সাজিনাটার এসটা কিন্তু আমায় স্মল রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চ্যাপ্টা কৃমিটাকে কী নাম? টেনিয়া সাজিনাটা। ওকে, এখানে তো চ্যাপ্টা কৃমি কিন্তু গরুকে কিন্তু হত্যা করছে না, কিন্তু গরুর দেহতে কিন্তু প্রাথমিকভাবে তার পুষ্টিটা গ্রহণ করে নিচ্ছে, তার জন্য এটাকে কী বলা হচ্ছে? গৌণ খাদক পরজীবী। বলতে পারছি গৌণ খাদক রূপে যে পরজীবী কাজ করছে সে পরজীবী, কারণ হচ্ছে গৌণ খাদক এবং হচ্ছে সেই কিন্তু পরজীবী। ওকে, জাতীয় উদ্ভিদ এখানে কিন্তু উৎপাদক তথা পোষকের কাজ করছে, আর স্বর্ণলতা যে উদ্ভিদ আছে সে কিন্তু এখানে খাদক তথা পরজীবীর কাজ করছে। যেহেতু এটা একটা উদ্ভিদের মধ্যে খাদ্য শৃঙ্খল, তাই এটাকে বলা হচ্ছে উদ্ভিদ পরজীবী খাদ্য শৃঙ্খল। এবং স্তন্যপায়ী প্রাণীর ভেতরে যখন হচ্ছে, দেখো স্তন্যপায়ী প্রাণী যেমন কী মানুষ গরু, এবার তাদের থেকে কী জোঁক মশা রক্ত গ্রহণ করে বেঁচে থাকে, তারা কিন্তু মানুষ বা গরুকে মেরে ফেলছে না, কিন্তু তাদের শরীর থেকে কী করছে? উপযুক্ত যে পুষ্টি যতটুকু দরকার সেটুকু গ্রহণ করছে, ঠিক আছে? তার জন্য মশা বা জোঁক কিন্তু এখানে খাদক তথা পরজীবীর কাজ করছে, তাই এটা প্রাণী জীবের মধ্যে চলছে, তাই এটাকে প্রাণী পরজীবী খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। লাস্ট যে পোর্শন দেখো রয়েছে ডেট্রিটাস বা কর্কট খাদ্য শৃঙ্খল। এটা কি? যে খাদ্য শৃঙ্খল মৃত পচা জীবের দেহাবশেষ অর্থাৎ ডেট্রিটাস থেকে শুরু হয়ে সর্বোচ্চ বৃহৎ খাদকে শেষ হয় তাকে ডেট্রিটাস বা কর্কট খাদ্য শৃঙ্খল বলে। মানে ব্যাপারটা বোঝাচ্ছি, উদাহরণ পড়লে বুঝতে পারবে। কর্কট অর্থাৎ ডেট্রিটাস যেটা উৎপাদক হিসেবে আমার কিন্তু এখানে মেনলি কাজ করছে, সেটাকে কে খাচ্ছে? কর্কটভোজী প্রাণীরা, যেমন বিভিন্ন লার্ভা বা ঠিক আছে কেঁচো এরা। তারপরে কি প্রাথমিক খাদ্য কর্কটভোজী, এই যে কর্কটভোজী প্রাণী এটাই কিন্তু প্রাথমিক খাদ্য কর্কটভোজী রূপে কাজ করছে, প্রাথমিক খাদকের কাজ করছে। এরপরে কর্কটভোজী প্রাণীদের কারা খাচ্ছে? না লার্ভা খাদকের যে সমস্ত পাখিরা রয়েছে, ঠিক আছে? অনেক পাখি লার্ভা খেয়ে থাকে, তো সেই লার্ভা খাদক পাখিরা কিন্তু গৌণ খাদক রূপে কাজ করছে। তাহলে এখানে দেখো শুরুটা করছে কি? জীবের যে দেহাবশেষ, জীবের দেহের যে অবশিষ্ট অংশ কর্কট দিয়ে এখানে শুরু হচ্ছে উৎপাদক হিসেবে,
আর সর্বোচ্চ বৃহৎ খাদক, এই যে পাখি একটা বৃহৎ খাদকে শেষ হচ্ছে, তাই এটাকে আমরা কি বলছি, ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল বলতে পারছি। মাথায় রাখতে হবে এই খাদ্য শৃঙ্খলে কিন্তু শক্তির উৎস হিসেবে কে কাজ করছে, কর্কর, মানে এই যে ডেট্রিটাস বলতে পারছি। আর একটা বোঝাচ্ছি দেখো, পচা ফল, সেটাও কিন্তু আমার কর্করের কাজ করছে। এবার সেটাকে খাচ্ছে ইস্ট, যে হচ্ছে কর্কর ভোজী রূপে কাজ করছে। তারপর দেখো এই যে ইস্ট আছে, ইস্টটাকে কে গ্রহণ করছে, ফল মাছি, যে কিন্তু গৌণ খাদকের কাজ করছে। এরপর ফল মাছিকে কে খাচ্ছে, মাকড়সা, মাকড়সা কিন্তু প্রগৌণ খাদক রূপে কাজ করছে। বুঝতে পারছো, একটা ডেট্রিটাস থেকে শুরু করে একটা সর্বোচ্চ খাদকে চলে যাচ্ছে, তার জন্য এটা কী বলছে, ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল। এই তিনটে পরপর যে খাদ্য শৃঙ্খল পড়লাম, এই তিনটে খাদ্য শৃঙ্খলে কিন্তু গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি ডেট্রিটাস কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু সবাই লক্ষ্য করবে। ডেট্রিটাস কিন্তু একটুখানি ডিফারেন্ট, তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো 1.6.2, খাদ্য জাল বা খাদ্য প্রবাহ অর্থাৎ ফুড ওয়েব, যেখানে খাদ্য জাল কাকে বলছে, কোনো বাস্তুতন্ত্রে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত যে খাদ্য শৃঙ্খল তাকেই বলা হচ্ছে খাদ্য জাল বা ফুড ওয়েব। নেক্সট দেখো শক্তি প্রবাহ অর্থাৎ এনার্জি ফ্লো, শক্তি প্রবাহটা কি সেটাকে জানতে হবে। যে প্রক্রিয়ায় বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন খাদকে স্থানান্তরিত হয় তাকে শক্তি প্রবাহ বলে। দেখো বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি কেন বলছে, সৌরশক্তিকে কে অবজার্ভ করছে, সালোকসংশ্লেষ পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ যে উৎপাদক রূপে কাজ করছে। এবার উৎপাদককে খাদক খাচ্ছি, মানে শক্তিটা প্রবাহ হলো কোথায়, উৎপাদক থেকে খাদকে, আবার খাদক থেকে সেটা প্রাথমিক খাদক থেকে যাচ্ছে গৌণ খাদক, গৌণ খাদক থেকে যাচ্ছে প্রগৌণ খাদক, প্রগৌণ খাদক থেকে যাচ্ছে সর্বোচ্চ খাদক। বলতে পারছি এইভাবে কিন্তু সৌর যে শক্তি সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বিভিন্ন খাদকের দ্বারা স্থানান্তরিত হচ্ছে, হতে হতে কিন্তু বিয়োজকে গিয়ে কিন্তু সেটা শেষ হচ্ছে। বলতে পারছি গিয়ে শক্তিটা কিন্তু আবার আমাদের কিন্তু ভূপৃষ্ঠে আবার ফিরে আসছে। বলতে পারছি এইভাবে কিন্তু শক্তি আমাদের চক্রের আকারে কিন্তু আমাদের পৃথিবীতে বিদ্যমান। আচ্ছা এখানে লক্ষ্য করবে যেগুলো এমসিকিউতে রয়েছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কিন্তু একমুখী। আচ্ছা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মূল উৎস হলো সূর্য। এখানে জিপিপি আর এনপিপি জাস্ট ফুল ফর্মটুকু দেখে রাখবে তাহলেই হবে। যেখানে জিপিপির ফুল ফর্ম হলো গ্রস প্রাইমারি প্রোডাকশন আর এনপিপির হলো নেট প্রাইমারি প্রোডাকশন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখো। সেটা হচ্ছে কি, শক্তি প্রবাহের 10% সূত্র মানে 10% যে সূত্র সেটা প্রথম কে কবে প্রকাশ করেন, মানে শক্তি যে প্রবাহ হয় বললাম না এক্ষুনি, উৎপাদক থেকে প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদক থেকে যে বিয়োজক, এইভাবে যে শক্তি প্রবাহটা হচ্ছে সেটা কি 10%-এর বেসিক্সে হয়ে থাকে। বুঝতে পারছো, তো এই যে সূত্রটা সেটা প্রথম কে আবিষ্কার করেন না, হচ্ছে বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান। এটা আমি ইংলিশেও লিখে দিয়েছি, বাংলাতেও লিখে দিয়েছি, যার যেভাবে সুবিধা সে সেভাবে নোট ডাউন করবে। বিজ্ঞানের রেমন্ড লিন্ডেম্যান 1942 সালে এই সূত্র কিন্তু প্রকাশ করেন। এবং এছাড়া বাস্তুতান্ত্রিক যে ইকো পিরামিড রয়েছে, ইকোলজিক্যাল পিরামিড, যেটাকে বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডও বলা হয়, এটা কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়। কী কী, সংখ্যার পিরামিড, বায়োমাস বা জীব ভরের পিরামিড এবং শক্তির পিরামিড। আচ্ছা এতদূর পর্যন্ত বলতে পারলাম। এরপর যে প্রশ্নটা দেখে রাখবে সেটা হচ্ছে পেজ নাম্বার 64 সাঁতরার বই থেকে করাচ্ছি। এবার অন্য কারো যদি কোনো বই থাকে সেই বই থেকেও দেখতে পারো। তোমাদের লক্ষ্য করবে কোনটা, নাইট্রোজেন যে চক্র, নাইট্রোজেন চক্রে যে যার বই থেকে লক্ষ্য করবে। আমি আমার সাঁতরার বই 64 পাতা থেকে দেখাচ্ছি, পরবর্তীকালে আমি কিন্তু ছায়া প্রকাশনী এবং প্রান্তিকেরও বই থেকে কিন্তু সলভ করাবো, সেখানেও আমি সেম জিনিসটা আরেকবারটি দেখিয়ে দেবো। তো আপাতত সাঁতরা থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো নাইট্রোজেন চক্রে জৈব সংবন্ধন স্বাধীনজীবী জীবাণুরূপে কে কে কাজ করছে এবং মৃতজীবী জীবাণুরূপে কে কে কাজ করছে, এগুলো দেখে রাখতে হবে। মৃতজীবী যে সমস্ত প্রাণীরা রয়েছে, মৃতজীবী জীবাণু যারা রয়েছে, এগুলো কিন্তু কোন ধরনের উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থান করে। যেমন এটা কিন্তু লক্ষ্য করো শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন ছোলা, মটর, শিম, মুসুর, ধনচি, এই সমস্ত গাছের কিন্তু মূলের অর্বুদে রাইজোবিয়াম নামক কিন্তু মৃতজীবী ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রোজেন সংবন্ধনে কিন্তু সাহায্য করছে। এগুলো কিন্তু দেখে রাখার জিনিস। এখানে যেমন স্বাধীনজীবী জীবাণুরূপে কী কাজ করছে, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোবেক্টর, নীলাভ সবুজ, শৈবাল, এগুলো কিন্তু দেখে রাখতে হবে। এছাড়া অ্যানাবিনা, নস্টক কী করে করছে, এগুলো কিন্তু দেখে রাখা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যে 3টে প্রসেস নিয়ে আমি আলোচনা করতে
করতে বেসিক্যালি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, এই 3টে পোর্শন সাঁতরার বইতে খুব সুন্দর দেওয়া হয়েছে, তার জন্য আমি এখানে ছোট্ট করে দেওয়া আছে। তোমাদের তো এমসিকিউ প্রশ্ন, ব্রড প্রশ্ন তো নয়, তো ডিটেলসে তোমাদের খুব একটা যে কি বলে ডিটেলসে ঢুকে বুঝতে হবে সেরকম ব্যাপার নয় বায়োলজি সাবজেক্টের মতো। তো জাস্ট ওপর থেকে অ্যামোনিফিকেশন প্রসেসটা কি, মানে কোন জিনিসটা কিসে কনভার্ট করছে সেটা দেখে রাখবে। তার সাথে যে সমস্ত অণুজীবীরা অ্যামোনিফিকেশন করছে তাদেরকে কি বলছে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বা অ্যামোনিফাইং অণুজীব বলা হচ্ছে। এই ব্যাকটেরিয়াগুলোর নাম কি কি, যেমন ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস ভালগারিস, অ্যামোনিফাইং অ্যাক্টিনোমাইসিস, এই সমস্ত কিন্তু নামগুলো দেখে রাখবে। যেমন নাইট্রিফিকেশন প্রসেসটা কি সেটা তোমাদের দেখে রাখতে হবে। যেমন এখানে অ্যামোনিয়াকে কিন্তু বিয়োজিত করছে কিসে, নাইট্রেটে, মানে কোনটা কিসে কনভার্ট হচ্ছে, অ্যামোনিয়াটা নাইট্রেটে কনভার্ট হচ্ছে, যেহেতু নাইট্রেটে কনভার্ট হচ্ছে তাই এটাকে আমরা নাইট্রিফিকেশন বলছি। বুঝতে পারছি? এই যে প্রসেসেতে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে তাদেরকে বলা হচ্ছে কি, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বুঝতে পারছি? এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসেবে কী কাজ হচ্ছে, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, এগুলো কিন্তু অতি অবশ্যই দেখে রাখবে। যে নাইট্রাইট অক্সিডাইজিং ব্যাকটেরিয়া কাদের বলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস, এগুলো কিন্তু অতি অবশ্যই দেখে রাখতে হবে। আর ডিনাইট্রিফিকেশন, এটাতে কী হচ্ছে দেখো, মাটির নাইট্রেট, এই যে নাইট্রেট যেখানে কনভার্সন হলো, এই নাইট্রেটটাকে কিন্তু মুক্ত নাইট্রোজেনে কনভার্ট করছে। এইটা যেহেতু মুক্ত নাইট্রোজেনে কনভার্ট হচ্ছে তাই এটাকে আমরা কি বলছি, ডিনাইট্রিফিকেশন বলছি। আর যে ব্যাকটেরিয়া হেল্প করে তাকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলছি। আর এখান থেকে অতি অবশ্যই কিন্তু কয়েকটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দেখে যাবে। যেমন দেখো ব্যাসিলাস সিরিয়াস, এগুলো কিন্তু খুবই কী বলে সহজ নাম, এগুলো দেখে রাখবে। এই পুরো এই সমস্ত কিছু দেখে রাখতে হবে না, কিন্তু প্রসেসটার নাম কি, কোন জিনিসটা কিসে কনভার্ট হচ্ছে, কোন ব্যাকটেরিয়া হেল্প করছে, ব্যাকটেরিয়াগুলোর কয়েকটার নাম, মোটামুটি 2-3টের নাম মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এই হচ্ছে সমস্ত ব্যাপার। আর নেক্সট যে ভিডিও আছে, আমি নেক্সট ভিডিওয়ে তোমাদের কিন্তু মোটামুটি এর ভেতর থেকে চেক পয়েন্ট এবং অনুশীলনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই স্টে টিউন থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে এই লেসনের ভেতর থেকে যা যা প্রশ্ন আসতে পারে আমার মনে হয়েছে সেই সমস্ত কটা প্রশ্ন অ্যাজ এ সাজেশন তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু সবাই খাতায় নোট ডাউন করে নেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, নেক্সট ভিডিও আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, চটপট তোমাদের সাহায্য করতে পারি, আর ভুরি নাম্বার কিন্তু তোমাদের হাতে তুলে দিতে পারি। তো সবাই এত ভালোবাসা দিচ্ছ তার জন্য সবার প্রতি খুব খুব ভালোবাসা। বেস্ট অফ লাক এভরিওয়ান, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো।